সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, এবং যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দুদিন পর ঈদ, ঈদের শুভেচ্ছা আগেভাগে জানিয়ে রাখলাম। আপনাদের ঈদ আনন্দময় কাটুক এবং যে উদ্দেশ্যে ঈদ করা সেটি সফল হোক। এই সুযোগে বলে রাখা ভালো, যাদের প্রয়োজন আছে, আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বাংলাদেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, ফিলিস্তিনে হতে পারে, রোহিঙ্গা ক্যাম্পে হতে পারে, এনিওয়্যার, সুদানে হতে পারে, ডোন্ট ফরগেট দ্যাম, তাদের কথা ভুলে যাবেন না। এটিও আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ যারা বঞ্চিত, তাদের কথা ভুলে যাওয়া চলবে না। এই ঈদের অন্যতম একটি ব্যাপার হচ্ছে স্বার্থত্যাগ, এর একটি উদ্দেশ্য এবং শিক্ষা। কাজেই সেটি মনে রাখবেন, অথবা আমরা মনে রাখার চেষ্টা করব, অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি আমরা। কাজেই ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আরেকটি ব্যাপার হচ্ছে, গত সপ্তাহে দ্য ভিউজ অনুষ্ঠান আমি যেটা করে থাকি, যেটা আপনারা যারা নিয়মিত দেখে থাকেন, গত সপ্তাহে লাস্ট ফ্রাইডে জুন 7 যে রিপোর্টটি বেরিয়েছিল সেটির ব্যাপারে কথা বলেছিলাম, এবং সেটির ব্যাপারে বেশ কিছু সন্দেহজনক ব্যাপার আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেটি আপনাদের অনেকেরই হয়তো মনে থাকার কথা, যারা দেখেছেন। যারা দেখেননি, দেখে নেবেন গত সপ্তাহের। কাজেই আজকের অনুষ্ঠানটি, ইন টুডেজ প্রোগ্রাম, লেটস স্টার্ট, শুরু করব। আপনাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো আমি। আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ আ কোয়েশ্চেন, এবং প্রশ্নটি হচ্ছে এরকম: হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউএস লেবার মার্কেট ইজ ডুইং রাইট নাও? আমেরিকার অর্থনীতিতে, আমেরিকার কর্মসংস্থানের যে আমরা জব মার্কেট বলে থাকি, ইউএস লেবার মার্কেট বলে থাকি, কেমন করছে বলে আপনি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? আই ওয়ান্ট টু নো ইউর ওপিনিয়ন। আমি আপনাদের মতামতটি জানতে চাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটি এরকম হতে পারে: হাউ ইজি ইট ইজ টু ফাইন্ড এ গুড হাই পেইং জব রাইট নাও? একটি ভালো আয়ের কর্মসংস্থান, কাজ খুঁজে পাওয়া কতটি কঠিন বা কতটি সহজ ইন দ্য ইউএস? এটি একটি প্রশ্ন হতে পারে। আপনাদের মতামত কি জানাবেন। Let us know. What do you think? What is your opinion? But let me tell you what do the government report tells you. And গত সপ্তাহে যারা অনুষ্ঠানটি দেখেছেন, তারা অনেকেই শুনেছেন যে আমি রিপোর্টটি তুলে ধরেছিলাম এবং আমার সন্দেহ প্রকাশ করেছিলাম। সো লেট মি টেল ইউ। এরপরে আমি বেশ সময় এখানে ব্যয় করেছি, ইনভেস্টিগেশন করেছি, অ্যানালাইজ করেছি। সো লেট মি টেল ইউ হোয়াট দ্য গভর্নমেন্ট রিপোর্ট ইজ সেইং ফার্স্ট। সরকারি রিপোর্টটি কি বলছে, ছোট্ট করে হলেও সেটি আগে তুলে ধরা দরকার। সো হিয়ার ইট ইজ। চলুন অন স্ক্রিনে দেখে নিই। এবং এটি আসছে সরাসরি ইউএস গভর্নমেন্ট সংস্থা, BLS, দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, তাদের কাছ থেকে আসছে। এটি গত শুক্রবার যখন আমি অনুষ্ঠানটি করি সন্ধ্যে 7টায়, এটি সেদিন সকাল 8:30, অর্থাৎ 9টার সময় রিলিজে। 8:30 প্রথমে প্রিলিমিনারিটি ছাপানো হয়, বের করা হয়। 9টার সময় এটি সম্পূর্ণ প্রকাশ হয়ে যায়, সবার কাছে থাকে মোটামুটি। দ্যাট ওয়াজ অন June 7 লাস্ট উইক। এবং প্রথমত দেখে আপাত দৃষ্টিতে পরিমল রয় বলছেন, ভেরি হার্ড টু গেট এ বেটার জব। আই এগ্রি উইথ ইউ পরিমল ব্রাদার, বিকজ দিস ইজ এই আজকের অনুষ্ঠানে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটিতে এইখানে আমাদের সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে রাখা। সো অন দ্য সারফেস, যখন আপনি প্রথমে রিপোর্টটি দেখবেন, it was an excellent report. I have to tell you, excellent report 3 times. Basically, report showcase করছে যে ইউএস মার্কেট ইজ ওয়ান্ডারফুল, হাউ অসাম দ্য ইউএস লেবার মার্কেট ইজ রাইট নাও। রিপোর্ট, পরিসংখ্যান বলছে। এবং দেখে শুনে আপনাকে মনে হবে, আমাদের সবার মনে হতে পারে এরকম, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এই স্বর্ণযুগে বাস করছি, ইকোনমিক প্রসপ্যারিটির, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বর্ণযুগে বাস করছি। ইফ ইউ লুক অ্যাট দ্য রিপোর্ট রাইট নাও, অ্যাভেলেবল আছে, BLS দেখে নেবেন। স্পেশালি আমি বলছি ইন দ্য লেবার মার্কেটের কথা বলছি। অ্যাকর্ডিং টু রিপোর্ট তাই বলছে। আই ডিসএগ্রি, আই রিয়েলি স্ট্রংলি ডিসএগ্রি। আমি এটার সাথে একমত নই। আপনারা কি মনে করেন জানাবেন।
বিকজ পরিমল রয় যেরকম জানাবেন। দিস ইজ ইম্পর্টেন্ট। লেট মি নো ইয়োর ওপিনিয়ন। বাট চলুন তার আগে সেটি যেরকম আমরা দেখে নিব পরবর্তীতে কমেন্টে। লেটস রিভিউ দ্য রিপোর্ট এবং এটির র্যামিফিকেশন আমরা যেটি বলে থাকি, অর্থাৎ তাৎপর্য এবং এটির ইভেন্টস কোথায় গিয়ে হিট করবে, কোথায় কোথায় এটির ব্যাপক প্রভাব পড়তে পারে। সো চলুন আরেকটি চার্ট দেখে নিই। ফর দ্য মান্থ অফ মে সরকার বিএলএস বলছেন যে আমেরিকার অর্থনীতিতে নতুন করে 2,72,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, 272,000 নিউ জবস। এবং এটি যেটি আশাবাদ ব্যক্ত করা হয়েছিল এটিকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেছে। ইট ব্লু অ্যাওয়ে দ্য এক্সপেকটেশন। কাদের এক্সপেকটেশন? দ্য অর্থনীতিবিদ যারা আছেন, বিশ্লেষক যারা আছেন, স্টক মার্কেট পণ্ডিত যারা আছেন তাদের। সো আপনি যদি খেয়াল করে দেখেন এখানে, দিস ইজ গোয়িং ব্যাক টু 2023, 2023 সাল পর্যন্ত আপনি ফেরত যেতে পারবেন। দিস ইজ মান্থ আফটার মান্থ, মান্থ আফটার মান্থ। ওকে, সো যদি আমরা একটু খেয়াল করে দেখি, 1,65,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছিল তার আগের মাসে, এপ্রিল মাসে। অর্থনীতিবিদরা বলছিলেন যে 1,60,000 নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে মে মাসে। বাট নো, এটি তৈরি করেছে 2,72,000 কর্মসংস্থান, যেটি আমরা গত 12 মাসের যদি অ্যাভারেজ করি, গত 12 মাসের অ্যাভারেজ নিয়ে আপ অ্যান্ড ডাউন আছে অবশ্যই, অ্যাভারেজে আসবে প্রতি মাসে তৈরি হয়েছে 2,32,000 কর্মসংস্থান। This is way above the average, so the headline figure is amazing. But আমি কয়েকটি জিনিস পয়েন্ট আউট করতে চাই, and these certain things, এই জিনিসগুলি to you। প্রথম কথা হচ্ছে ফুল টাইম, আমি বিশদভাবে এটি সময় ইনভেস্ট করেছি, বিকজ উই নিড টু নো হোয়াটস কামিং, সামনে কি আসছে যেটি জানার খুব দরকার। ফুল টাইম ওয়ার্কার যারা ছিলেন তাদের সংখ্যা কমেছে। কতখানি কমেছে? 6,25,000। পার্ট টাইম যারা কাজ করেন তাদের সংখ্যা বেড়েছে 2,86,000। সো দ্যাট ইজ নট এ হেলথি ইকোনমিক সাইন। এটি কোনোভাবে একটি সুস্থ নর্মাল অর্থনীতির দিক নির্দেশনা নয়। এবং যে কারণে আমি বলছি, দ্য রিজন ওয়াই আই এম সেইং দিস, এই কারণটি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। ফুল টাইম এমপ্লয়মেন্ট গোত্তা খেয়ে নিচে নেমেছে, অর্থাৎ প্লাঞ্জড ব্যাপক হারে। তার অর্থ হচ্ছে আপনারা যারা আছি, মোর আমেরিকানস পিকিং আপ মাল্টিপল জবস। আমরা একটি কাজ না করে 2-3টি কাজ করছি। তার কারণ কি? ক্যান গেট এ ফুল টাইম জব, ইয়েস ইউ ক্যান। সেটি দিয়ে একটি কাজ করে আপনি সম্পূর্ণ সংসার চালিয়ে নেবেন, সেটি সম্ভব হচ্ছে না, যার কারণে আপনি আরেকটি কাজ করছেন। ইউ হ্যাভ মাল্টিপল জবস, ইউ হ্যাভ 2 জবস, 1 ফুল টাইম, 1 পার্ট টাইম, অর মেবি 2 পার্ট টাইম। এটি পরিসংখ্যান এবং অ্যানালিসিস বলছে। সো হিয়ার ইজ আরেকটি ফ্যাক্ট আপনাকে দিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট রেট। এটিও কিন্তু আগের জায়গায় নিয়ে বেড়েছে, ইনক্রিজ। এটি বেড়েছে 3.9% থেকে বেড়ে দাঁড়িয়েছে 4%। সো জেনারেলি স্পিকিং, একেবারে সাদামাটাভাবে দিস ইজ গোয়িং ইন আ রং ডাইরেকশন। ইটস অ্যান আপটিক, উপরের দিকে যাচ্ছে, বাড়ছে। নাও আরেকটি ফ্যাক্ট আপনাদের কাছে তুলে ধরি। হেলথ কেয়ার নতুন করে কর্মসংস্থান তৈরি করেছে, বেশিরভাগ কর্মসংস্থান করেছে জব মার্কেটে হেলথ কেয়ার ইন দ্য মান্থ অফ মে। নাও আমাদের কমিউনিটিতে যারা আছেন, আপনারা যখন হোম কেয়ার করে থাকেন, এইটিও কিন্তু হেলথ কেয়ারের মধ্যে পড়ে যাবে। এবং আপনারা সবাই কম বেশি অবগত আছেন, আমরা সবাই স্বীকার করে নিব, দিস ইজ নট এ রিয়েল জব ইন মেনি কেসেস, নট অল কেসেস, সবার ক্ষেত্রে না। কিন্তু আমরা মোটামুটি স্বীকার করে নিব, অ্যাগ্রি করব যে বেশিরভাগ ক্ষেত্রেই এটি সত্যিকার অর্থে কোনো কর্মসংস্থান নয়। বাট হেলথ কেয়ারের সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করেছে হেলথ কেয়ার সেক্টর। দ্য সেকেন্ড ওয়ান, হেলথ কেয়ারে কত করেছে? সেকেন্ড ওয়ান ওয়াজ গভর্নমেন্ট সেক্টর নতুন করে, অর্থাৎ ফেডারেল জবস, নতুন করে কর্মসংস্থান তৈরি করছে 43,000, 43,000। সো বেসিকলি গভর্নমেন্ট এখনো হায়ার করেই যাচ্ছেন। সো মানুষ কাজ পাচ্ছেন, আমি কাজ পাচ্ছি, দ্যাটস গ্রেট, দিস ইজ অল গুড। আমি যেটি বলার চেষ্টা করছি যে হেলথি ইকোনমির ইন্ডিকেটর থাকে কিছু। যদি জব গ্রোথ, অর্থাৎ কর্মসংস্থানের প্রবৃদ্ধি, এই সত্যিকার অর্থে সহজেই কাজ পাওয়া যায়, জব গ্রোথ ইজ কামিং ফ্রম একটি ভালো অর্থনীতির পরিবেশে বেশিরভাগ কর্মসংস্থান তৈরি হওয়ার কথা প্রাইভেট সেক্টরে। কিন্তু আমরা দেখছি ইটস নট
দ্য কেস বেশিরভাগ কর্মসংস্থান তৈরি হচ্ছে গভর্নমেন্ট ক্ষেত্রে। ইট ওয়াজ অলসো জাস্ট আনএক্সপেক্টেড বিকজ এটি আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট হায়ারিং আসলে মন্থর হয়ে আসার কথা ছিল তাৎপর্যপূর্ণভাবে। কারণ কি, তাদের কাছে যে রিলিফ মানিটি ছিল, প্যান্ডামিক রিলিফের কথা বলছি, যে তহবিলটি ছিল সেটি কিন্তু কমে আসছে। দ্যাটস ক্লিয়ারলি নট হ্যাপেনিং। এটি কিন্তু হচ্ছে না। গভর্নমেন্ট অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট হায়ারিং করেই যাচ্ছেন, ইজ স্টিল হায়ারিং অ্যান্ড ইটস গোয়িং স্ট্রং। আরেকটি ফ্যাক্ট, ওয়েজ গ্রোথ অর্থাৎ আপনার কাজের বিনিময়ে যে মজুরিটি পেয়ে থাকেন সেটি বাড়ার প্রবৃদ্ধি আমরা বলে থাকি। ওয়েজ গ্রোথ বেড়েছে অ্যাট দ্য রেট অফ 4.1%, 4.1%, এবং ইনফ্লেশন হচ্ছে 3.4%। কাজেই অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ইনফ্লেশন হচ্ছে আপনার বেতন ভাড়া প্রবৃদ্ধির পরিমাণ বেশি। কাজেই উই আর গুড অ্যাকর্ডিং টু দিস এই রিপোর্ট বলছে। ওকে, সো অল দিস থিংস হাইলাইটস দ্য জব রিপোর্ট। যে কয়েকটি জিনিস আমি তুলে ধরলাম, সব কিছু আপনি জব রিপোর্টের, কর্মসংস্থান রিপোর্টের হাইলাইট করতে পারেন। নাও আই ওয়ান্ট টু টেল ইউ একটি ভেরি ইম্পর্টেন্ট থিং। সেটি আপনারা সবাই জানেন, গত বুধবার অর্থাৎ জুনের 12 তারিখে, এবং যারা আপনারা দেখেছেন আমার অনুষ্ঠানটি গত শুক্রবার, সেখানেও কয়েকবার উল্লেখ করেছি যে গত বুধবারে যে একটি গুরুত্বপূর্ণ দিন। তার কারণ হচ্ছে দুদিন আগের কথা বলছি, আজকে শুক্রবার ফেডারেল রিজার্ভ তারা বসেছিলেন তাদের বিগ মিটিং নিয়ে। অ্যাট দ্যাট মিটিং তাদের কাছে বিগ কোয়েশ্চেন ছিল হোয়াট দে আর গোয়িং, তারা কি দ্য বিগেস্ট কোয়েশ্চেন, সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে তারা কি ইন্টারেস্ট রেট কমাবেন না ইন্টারেস্ট রেট বাড়াবেন, অর কিছুই করবেন না, যেটি আমি তুলে ধরেছিলাম গত শুক্রবারে। এবং আমি বলেছিলাম কোনো রকম সাসপেন্সের দরকার নেই। আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আমি যখন সকালে কর্মসংস্থান রিপোর্টটি দেখি, যার রিপোর্ট, আই ওয়াজ প্রিটি মাচ শিওর যে দে উইল ডু নাথিং, বাড়াবেন না কমাবেন না, যেখানে ছিল সেখানে। দে উইল নট রেজ, দে উইল নট লোয়ার দ্য ইন্টারেস্ট রেট। দ্য জব মার্কেট রিপোর্ট কনফার্মড ইট। আমি সকালে যখন দেখলাম, অ্যানালাইজ করলাম, আই ওয়াজ প্রিটি মাচ শিওর, আমি মোটামুটি শিওর ছিলাম যে এটি কমছে না। দে আর নট গোয়িং টু ডু এনিথিং, মোটামুটি। এবং সেটি আমি রাত 7টার রিপোর্টে তুলে ধরেছিলাম আপনাদের কাছে। বিকজ জব রিপোর্ট, কর্মসংস্থান রিপোর্ট যখন বের হয়ে আসলো, দিস ওয়াজ দ্য নেইল ইন দ্য কফিন, সলিড, ধরে নিতে পারেন কিছু হয়। সো তুলে ধরবো আপনাদের কাছে কেন। আই উড টেল ইউ ওয়াই। সো লেট মি এক্সপ্লেইন টু ইউ লাইক দিস। এইভাবে আমি চেষ্টা করবো এইভাবে ব্যাখ্যা করা। দেয়ার টু থিংস, দুটি জিনিস আছে যেটি হলে আমরা ধরে নেব বন্দুকের গুলিটি চালাতে পারতেন ফেডারেল রিজার্ভের কথা বলছি, তারা ট্রিগারটি চালাতে পারতেন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট কাট করার ব্যাপারে। ট্রিগার নাম্বার 1, ফেডারেল রিজার্ভ খুব আত্মবিশ্বাসী হতে হতো, তাদেরকে আত্মবিশ্বাস থাকতে হতো যে ইনফ্লেশন তাদের যে লক্ষ্যমাত্রা আছে, দ্য ট্র্যাজেক্টরির কথা শুনে থাকেন 2% সেখানে যাচ্ছে। বাট রাইট নাও তারা কনফিডেন্স না। ওই সময় তারা কনফিডেন্স ছিল না, এখনও তারা কনফিডেন্স না। কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দোজ 3 ইনফ্লেশন রিপোর্ট যেটি এসেছিল, এটি ছিল হতাশাজনক, অফুল রিপোর্ট। এপ্রিলে লিটল বিট বেটার, নট গুড এনাফ। ওকে, সো তারা এটির গুলি চালাতে পারলেন না, অর্থাৎ দে ডিড নট পুল, দে হ্যাড নো ট্রিগার, মানে কোনো কারণ ছিল না। সেকেন্ড থিং, যেটি আরেকটি ট্রিগার হতে পারতো তাদের জন্য, নাম্বার 2 ইজ দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করতে পারতেন, এবং টু রেস্কিউ সামথিং, যদি কোনো অর্থনীতিতে কোনো কিছু ভেঙে পড়তো বা বিপর্যয় আসতো, তখন তারা আসতেন, বেসিকলি এসে বলতেন লুক উই আর হিয়ার টু সেভ ইউর ডে, এই ধরনের একটা কিছু হতে পারতো। বাট দ্যাট ওয়াজ নট দ্য থিং। তার কারণটা কি আপনি যদি দেখেন, আমি বেশ কয়েকবার তুলে ধরেছি, প্রতি কোয়ার্টারে তুলে ধরি, জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটি পজিটিভ, ঋণাত্মক নয়, এটি উপরের দিকে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So এটি কোনো এক্সকিউজ হতে পারতো না ফেডারেল রিজার্ভের জন্য, বিকজ দের ইজ নো এক্সকিউজ দ্যাট রিসেশন ইজ কামিং। আরেকটি রিজন হতে পারতো ইন্টারেস্ট রেট করার জন্য, অ্যান্ড সেটা হচ্ছে স্টক মার্কেট। বাট দ্য স্টক মার্কেট ইজ নট ক্র্যাশিং। ইজ দ্য স্টক মার্কেট ক্র্যাশিং? নো, দ্য অ্যান্সার ইজ নো। সো এটাও কোনো কারণ নয় তাদের জন্য। সো দিস ইজ অফ দ্য টেবল। ইজ দ্য হাউজিং মার্কেট ক্র্যাশিং? দ্য অ্যান্সার ইজ নো। সো এটিও আর কোনো এক্সকিউজ হতে পারে না।
So either labor market, is it weak? According to their report, it's not weak. এটা কি দুর্বল? মোটেও দুর্বল নয়. The answer is no. The current job report in the US market economy নতুন করে কর্মসংস্থান তৈরি করছে 2,72,000 নতুন কর্মসংস্থান. Therefore, the Federal Reserve has no excuse, no reason to cut the interest rate right on Wednesday. বুধবারে. So, তারা কিছুই করেনি. Of course, according to them, তাদের মতে অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে, আমরা সবাই ভালো আছে. How can they? Inflation এইটির জন্যে বুধবারে কোনো রকম কোনো কিছু করা হয়নি আমার ধারণা, এবং অ্যানালিসিস তাই বলছে, তথ্য তাই বলছে, তারা মুখে যাই বলুন না কেন. সো দ্যাট ব্রিংস আস টু আওয়ার সেকেন্ড টপিক. আমরা আজকে যে দ্বিতীয় আনিসুল ইসলাম বলেছেন যে লুকিং গুড, এনি আপডেট অন চাইল্ড ট্যাক্স ক্রেডিট. ইউ নো হোয়াট, আমি একটি কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে. ট্যাক্স বিজনেস ভেরি স্লো, ট্যাক্সি বিজনেস ইজ ভেরি স্লো বলছেন মোহাম্মদ কবির. আই এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত, এবং আজ রাত 10টায় অ্যানালিসিস অনেকদিন পর আমি করতে যাচ্ছি. একজন অভিজ্ঞ সিপিএ, সার্টিফাইড সিপিএ থাকবেন আমার সাথে, জয়েন দেয়ার. এই প্রশ্নটা আমি তুলে ধরবো, চাইল্ড ট্যাক্স ক্রেডিট কোনো আপডেট আছে কিনা. নো, আমি যেটি জানুয়ারি মাসে বলেছিলাম যে কিছুই হবে না, বিকজ দে উইল নট ডু এনিথিং, তাদের কোনো কাজ নেই এটি নিয়ে. তারপর আমি শেষ সেনেট ফ্লোরের যে ম্যাপটি আছে সেটি দেখে নিব, এবং সিপিএর কাছে আমি জিজ্ঞেস করবো এটি সম্ভাবনা কতখানি. মিস করবেন না রাত 10টায়, আজ রাত 10টায় ইস্টার্ন টাইমে, যারা ইস্ট কোস্টে আছেন. ওকে, সো ওয়েডনেসডের যে প্ল্যানটি হলো, বুধবারে যে গত বুধবারে যে ফেডারেল রিজার্ভ মিট করলেন তাদের, এটিতে একটি বড় জিনিস হয়েছে, এবং সেটি এরকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, তারা তাদের 2024 সালের পরিকল্পনায় পরিবর্তন করে ফেলেছেন. দে চেঞ্জ দেয়ার প্ল্যান ফর দ্য ইয়ার 2024. কাজেই ইন দিস সেকশন, এই সেকশনে আপনারা শুরু করবো এভাবে যে লাস্ট ওয়েডনেসডে ওয়াজ এ বিগ ডে. গত বুধবার একটি বড় দিন ছিল. 3 big things happen. 3টি বড় বড় জিনিস সেদিন হয়েছে. সো প্রথম জিনিসটি, দ্য ফার্স্ট ওয়ান, ফেডারেল রিজার্ভের FOMC মিটিং ছিল সেদিন গত বুধবার. তাদের মিটিংয়ের পরে দিস ইজ আনাদার ওয়ান উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিটিং, FOMC মিটিং. ইন দ্যাট মিটিং, এই মিটিংয়ে তারা ডিসাইড করে থাকেন সাধারণত যে ইন্টারেস্ট রেট কাট করবেন, কি করবেন তারা, এবং যে নো ইন্টারেস্ট রেট কাট হবে সেটি এক্সপেক্টেড ছিল, এটি আশা করছিলেন সবাই. আমিও তুলে ধরেছিলাম বেশ কিছুভাবে. উই অলরেডি খাবার দিস গত শুক্রবারেও, এবং আজকেও কিছুক্ষণ আগে কভার করলাম. সো যারা দেখেননি দেখে নেবেন, ইউ গেট সাম নিউ ইনফরমেশন. সেকেন্ড বিগ থিং, দ্বিতীয় যেটি বড় জিনিসটা হচ্ছে ফ্রম দ্যাট মিটিং ইজ দ্যাট তাদের পরিকল্পনায় পরিবর্তন করে ফেলেছেন তারা. দে চেঞ্জ দেয়ার প্রজেকশন, তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি পরিবর্তন করে ফেলেছেন এখন, এবং তার অর্থ হচ্ছে আবারও তারা ভুল প্রমাণিত হয়েছেন. দে গট ইট রং অ্যাগেন. নো সারপ্রাইজ, নো সারপ্রাইজ দেয়ার. তারা আশা করছিলেন যে ইন্টারেস্ট রেট কাট হবে, কমাবেন, কাট করবেন এবছর 3 বার ন্যূনতম পক্ষে, অ্যাটলিস্ট 3 times. দোজ were the projections, official projection তাদের. Now they changed it. এটি তারা এখন পরিবর্তন করে ফেলেছেন. তারা বলছেন এখন এই বছরে 2024 সালে ইন্টারেস্ট রেট কাটা হবে একবার মাত্র, একবার কমাবেন. দ্য আদার বিগ থিং, আরেকটি সবচেয়ে বড় জিনিস সেটি হচ্ছে, এবং এটি আমি উল্লেখ করেছি গত শুক্রবারের অনুষ্ঠানে, দ্য থার্ড বিগ থিং ওয়াজ দ্য CPI ইনফ্লেশন রিপোর্ট. আমি বলেছিলাম ফেডারেল রিজার্ভ যখন মিট করবেন তাদের মিটিংয়ে, তাদের হাতে এই রিপোর্টটি থাকবে না, কারণ একই দিনে রিপোর্টটি বের হবে. কাজেই দে ডিড নট হ্যাভ দিস ইনফরমেশন. দ্যাট ওয়াজ দ্য ডিসঅ্যাডভান্টেজ ফর দ্যাম, অ্যাডভান্টেজ ফর সাধারণ মানুষের জন্য, বাট রিয়েলি ডিড নট ডু এনিথিং, কারণ ইন্টারেস্ট রেট কমেও নি, বাড়েও নি. এটি বের হয়েছে গত বুধবার সেই একই দিনে. was released Wednesday morning. So the Fed's funds interest rate যেটি আছে, Fed's fund interest rate right now এই মুহূর্তে যেখানে ছিল সেখানে, অর্থাৎ 5.5%. Their projection had it coming down. তাদের প্রজেকশন, পরিকল্পনা বলছিল, তাদের লক্ষ্যমাত্রা বলছিল এটি কমে আসবে. এবং one interest cut, একটি ইন্টারেস্ট কাট হবে 5.25%, দুঃখিত, 5.25% বাই দ্য এন্ড অফ দিস ইয়ার. এখন যে নতুন প্রজেকশন তারা তৈরি করেছেন, এবছর একবার কমবে ইন্টারেস্ট রেট, এটিও কমবে 5.5% থেকে 5.25% দিস ইয়ার, অনলি 2024. বিফোর দিস রিভিশন, এই রিভিশনের আগে তা আমরা আশা করছিলাম যে এটি এই বছরে নেমে আসবে অন্তত পক্ষে
3বার কাটা হবে এবং ইন্টারেস্ট রেট নেমে আসবে 4.75%। সো দিস ইজ আ বিগ চেঞ্জ। অ্যানাদার বিগ কোয়েশ্চেন, আরেকটি বড় প্রশ্ন হতে পারে দ্যাট এভরিবডি ওয়ান্টস টু নো, সবাই জানতে চান when they are going to start, এটি তো এখন বলছেন তারা একবার কাটবেন, একবার কমাবে ইন্টারেস্ট রেট, কিন্তু সেটি হতে যাচ্ছে কবে? when they are going to start cutting the interest rate, and their official statement, তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট এটি বলছে তারা এটি করবেন বা তারা এটি শুরু করবেন ইন্টারেস্ট রেট কাট when they gain greater confidence, যখন তাদের আত্মবিশ্বাস বেশ ভালো পর্যায়ে থাকবে। ডোন্ট লাফ, আই নো, কারণ আত্মবিশ্বাস কখন ভালো পর্যায়ে থাকবে, কিসের উপর ভিত্তি করে? তারা বলছেন দে উইল বি ডাটা ড্রিভেন। ওকে ফাইন। দ্য ইনফ্লেশন, তারা বলছেন ইনফ্লেশন ইজ মুভিং সাস্টেইনেবলি, অর্থাৎ ইনফ্লেশন যেটি আছে এটি ক্রমাগতভাবে 2% যে 2% যে লক্ষ্যমাত্রা আছে সেদিকে যেতে থাকবে। সো বেসিকলি দে আর নট কনফিডেন্ট রাইট নাও অ্যাবাউট দিস, তারা এই মুহূর্তে মোটেও আত্মবিশ্বাসী নন এই ব্যাপারে। অ্যান্ড দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ আগামী বছর 2025, তাদের প্রজেকশন বলছে তারা অন্তত পক্ষে ন্যূনতম 4বার ইন্টারেস্ট রেট কমাবেন, উইচ ইজ এ গুড সাইন যদি তার সেটি সত্যকার হয়ে থাকে 2020। অ্যান্ড আই মিন যদি তারা করে থাকেন, ওয়েদার দ্যাটস গানা হ্যাপেন, যদি এটা হয়ে থাকে, ক্লিয়ারলি এর ইতিপূর্বে এবছর তারা যেটি বলেছিলেন সেটি তারা করতে পারেননি। দে হ্যাভ বিন রং অ্যাবাউট 2024। সো আই ডোন্ট নো হাউ মাচ বিলিভ, কতখানি আমি তাদের বিশ্বাস করতে পারি, অর তাদের প্রজেকশন কতখানি বিশ্বাসযোগ্য হতে পারে ফর দ্য রেস্ট অফ দ্য নেক্সট ইয়ার, আগামী বছর, সারা বছরের জন্য। সো লেট মি নো আপনারা কি মনে করেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, বিকজ দিস অ্যাকচুয়ালি পুটস আ লট অফ প্রেশার আপনার আমার সবার জন্য, কারণ অর্থনীতি স্লো হয়ে আসবে, মন্থর হয়ে আসবে। দ্য ফেডারেল রিজার্ভ, তারা প্রজেকশন করছেন যে আনএমপ্লয়মেন্ট বাড়বে, দে আর প্রজেক্টিং যে আনএমপ্লয়মেন্ট বাড়বে এবং এটি যে দাঁড়াবে 4.0%, 4% বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষ নাগাদ। বাট আই ওয়ান্ট টু পয়েন্ট আউট সামথিং, ইট ইজ অলরেডি 4%। সো আমি জানি না হোয়াট দে আর সেইং, কি বলছেন তারা। সো দ্যাটস, তার অর্থ হচ্ছে আরেকটি, there is no room for error, মিস্টেক করার কোনো জায়গা তারা রাখেন নাই, there is no room for error. they're expecting, তারা বলছেন আনএমপ্লয়মেন্ট বেড়ে আগামী বছরের প্রথম দিকে অ্যাগেন প্রথমার্ধে এটি আরও বাড়বে এবং বেড়ে দাঁড়াবে 4.2%, 4.2% by the end of next year. I don't believe that. It could be more. I believe. I don't know. আমি মনে করি, I mean, that's not much room for error. খুব একটা বেশি উইগল রুম রাখেননি তাদের জন্য। এবং ফেডারেল রিজার্ভের যে প্রেফার্ড মেজার, যেটির মাধ্যমে তারা সব কিছু মেজার করে থাকেন, মাপকাঠি করে থাকেন অফ ইনফ্লেশন, সেটি হচ্ছে পিসিই, কোর ইনফ্লেশন। এবং দেয়ার লাস্ট প্রজেকশন, গত শেষ প্রজেকশন যেটি ছিল এক্সপেক্টেড, এটি বলছিলেন, তারা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এটি কমে আসবে 2.6%, 2.5% বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষ নাগাদ। লাস্ট ওয়েনসডে তারা রিভাইজ করেছে, এটি রিভাইজ করে বলছেন নো, 2.6% না, এটি আরও বেশি থাকবে। তারা এখন বলছেন ইট ইজ গোয়িং টু বি 2.6 to 2.8%। দেয়ার প্রজেকশন, তারা বলছেন এটি বাড়বে, ইনফ্লেশন আরও বাড়বে। নাও দের ইজ দ্য আদার বিগ ইভেন্ট দ্যাট হ্যাপেন, আরেকটি বড় জিনিস হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, সেটি বের হয়েছে সকালে, বুধবার একই দিনের সকালে সিপিআই রিপোর্ট, যেটি বললাম কিছু করে। সো সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ফর দ্য মান্থ অফ মে, যেটি বের হয়েছে ওয়েনসডে মর্নিং, জুন 12, সিপিআই হেডলাইন কোর ইনফ্লেশন বলছে যে কোর ইনফ্লেশন, not core inflation generally overall, যদি আমরা অন স্ক্রিনে দেখি, এটি আসছে 3.3%। আমরা যদি চার্টটি দেখতে পাই অন স্ক্রিনে, 3.3%, আপনারা দেখছেন 3.3% অ্যাকর্ডিং টু দ্যাম। সো একটি জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, দিস ইয়ার, এই বছর জানুয়ারিতে রেট অফ ইনফ্লেশন, সিপিআই হেডলাইন ইনফ্লেশন ছিল 3.1%, এবং আজকে সেটি এসেছে 3.2%, অর্থাৎ বাড়ছে, কমে নেই। সো দ্যাটস বিং স্যাড, দুটি জিনিস তুলে ধরবো আপনাদের কাছে। ফার্স্ট থিং ইজ দ্যাট not a lot of progress made this year. আমরা কোনো রকম প্রোগ্রেস করিনি, মানে কোনো রকম উন্নতি করিনি এই বছর। উন্নতি তো হয়নি, অবনতি হয়েছে চরমভাবে, নো, বাট উন্নতির দিকে যায়নি, অবনতির দিকে গেছে। দ্য ইনফ্লেশন, সিপিআই হেডলাইন ইনফ্লেশন, এইটির ব্যাপারে অ্যাকচুয়ালি
এটি বেড়েছে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আরেকটি দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইনফ্লেশন ইজ অ্যাট 3.3%, দ্যাট ইজ স্টিল ওয়েল অ্যাবাভ 3.3% আমরা যদি বলে থাকি, এটি বেশ তার ফেডারেল রিজার্ভের যে লক্ষ্যমাত্রা আছে 2%, তার থেকে আমরা বেশ উপরে আছি। সো দ্যাটস ওয়াই ফেডারেল রিজার্ভ could not cut the interest rate, কোনোভাবে ইন্টারেস্ট রেট কাট করতে পারতেন না, বিকজ দ্য ইনফ্লেশন ইজ টু হাই। অ্যাগেন আমাদের মনে রাখতে হবে, দিস ওয়াজ এক্সপেক্টেড, আমরা জানতাম এটি হতে যাচ্ছে। উই কাভার দিস, আমরা এটি কভার করেছি গত সপ্তাহে, বাট আমি উইল গিভ ইউ সাম ফেডারেল রিজার্ভ, কিছুটা হলেও তাদেরকে আমি ছাড় দিব, তার কারণ আছে, সেটিও ব্যাখ্যা করার চেষ্টা করবো। দ্য ফেডারেল রিজার্ভ প্রেফার্স টু লুক অ্যাট কোর ইনফ্লেশন, তারা কি করেন, নর্মাল ইনফ্লেশন থেকে কোর ইনফ্লেশন, অর্থাৎ কোর ইনফ্লেশন যেটির মধ্যে থেকে ফুড, খাদ্যদ্রব্য এবং এনার্জি প্রাইস, এইটিকে তারা বাদ দেন। তার কারণ তারা বলেন যে খাদ্যদ্রব্য এবং এনার্জি দুটি খুব বেশি আপ অ্যান্ড ডাউন করেন, কিন্তু মনে রাখবেন খাদ্যদ্রব্য এবং এনার্জি ছাড়া আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবন চলে না। এবং এখানে যখন ইনফ্লেশন হয়, এটি কিন্তু আমাদের পয়সার খরচ হয়, এবং এটির যখন খরচ বাড়ে, ইনফ্লেশন বাড়ে, আমাদের খরচ বাড়ে, বেতন কিন্তু সেভাবে বাড়ে না। সো বাট এনিওয়ে গভর্নমেন্ট এভাবে ক্যালকুলেট করে থাকেন, তারা বলেন ওকে সব কিছুকে অ্যাভারেজ করা হলো, ফুড আর এনার্জি বাদ দেওয়া হোক, এবং সেটিও এসেছে 3.4%, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। অ্যান্ড দ্যাট ওয়াজ প্রগ্রেস, এটি একটি প্রগ্রেস আপনারা বলতে পারেন, উন্নতির দিকে উন্নতি কিছুটা হয়েছে। সেটি কারণটি কি, তার আগে জানুয়ারি মাসে এটি ছিল 3.9%, দ্য কোর। নাও যেটি এখন তুলে ধরবো আপনার কাছে, যেটি তুলে ধরার চেষ্টা করবো এখন, তার কারণ হচ্ছে, and this is important, this is very important, that we, you, me, আপনারা, আমি, আপনারা, আমরা একটি জিনিস বুঝতে পারি, we understand that this is this will tell you, and it's very straightforward, this will tell you the Federal Reserve interest rate কাটবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ইভেন্ট যদি হয়, they will cut interest rate into things, in events. The first event, কিছু কিছু ঘটনা ঘটলে প্রথম যেটি হতে পারে সেটা হচ্ছে যদি ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে চলে আসে, এবং তারা নিশ্চিত হন, তারা একটু বোঝেন এবং তারা কনফিডেন্ট, আত্মবিশ্বাস ফিল করেন দ্যাট দে আর নট কাটিং ইন্টারেস্ট রেট, ইফ দে ডোন্ট হ্যাভ ইট। দ্য সেকেন্ড ইভেন্ট, যেটি আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ হতে পারে, দ্যাট দেয়ার ইজ অ্যান এমার্জেন্সি, কোনো একটি বড়সড় বিপর্যয় চলে আসলো, এমার্জেন্সি চলে, সামথিং ব্রেকস ইন দ্য ইকোনমি। যখন আমরা বলি যে সামথিং ব্রেকস ইন দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতি কোনো একটি অচল অবস্থা যায়, ব্যাংকিং সেক্টরও কলাপস করছে, অথবা ওয়াল স্ট্রিট কলাপস করছে, স্টক মার্কেটস কলাপস করছে, একটি কোনো দুর্ঘটনা ঘটছে, অর দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, অ্যান্ড দে হ্যাভ, এবং তখন তাদের কোনো উপায় থাকবে না, দে হ্যাভ টু কাট ইন্টারেস্ট রেট, দ্যাট তখন এরকম একটি ইভেন্ট হতে পারে। আরেকটি ইভেন্ট হতে পারে ফোকাসিং অন গেটিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, তার মাধ্যমে ইন্টারেস্ট রেট কমিয়ে তারা করতে পারেন কি, ইনফ্লেশনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। সো দিস ইজ ওয়াই দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ইজ সো ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে। সো আই ওয়ান্ট টু গিভ ইউ সাম সামারি, কিছু সামারি আপনাদের তুলে ধরবো, হোয়াট হ্যাপেন উইথ দিস রিপোর্ট, এই রিপোর্টে কী হয়েছিল, কারণ আমি এটি বেরোচ্ছে বুধবারে, শুক্রবারে অনুষ্ঠান করেছি, তখন অ্যানালাইজ করার সুযোগ পাইনি, কারণ অনেক কিছু ঘটছিল একসাথে। সো আই এম গোইং টু গিভ ইউ 4 বিগেস্ট কম্পোনেন্ট, 4টি বড় কম্পোনেন্ট যেটি আছে অফ দিস ইনফ্লেশন রিপোর্ট, সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। সো উই গোইং টু স্টার্ট উইথ এনার্জি। এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এনার্জি, জ্বালানি খাতের কথা বলছি। সো রিপোর্ট বলছে এনার্জি প্রাইস ওয়েন আপ, এনার্জি প্রাইস বেড়েছে 3.7% গত বছরের সাথে এবছরে যদি তুলনা করি একই সময়ে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So, এটি শুনে তেমন খুব একটি খারাপ মনে হবে না। Energy price went up 3.7%, but it actually is pretty bad. এটা আসলে সত্যি একটি খারাপ অবস্থা। তার কারণটা হচ্ছে কি, জানুয়ারি মাসে এটি ছিল আসলে কম, কতখানি কম, ইট ওয়াজ ডাউন 4.6%, -4.6% যদি তার আগের জানুয়ারি মাসের তুলনা করি। তার অর্থ হচ্ছে জানুয়ারি মাসে যদি 4.6% থাকে আর এখন সেটি 3.7%, তার অর্থ হচ্ছে ইট ওয়েন্ট আপ, এটি বেড়েছে, জ্বালানি খাত
বেড়েছে 8.3%. It went up, the price went up 8.3%. So, by the way, এটা আমার opinion না, this is a fact. I mean, this is a lot, and it's terrible. And we are in summer. Okay, so now let me tell you about the food. চলুন যাই পরবর্তী আরেকটি অংশ, সেটি হচ্ছে ফুড। অ্যান্ড বিফোর আপনারা হাসাহাসি শুরু করেন, বিকজ এটি হাসার মতো একটি ব্যাপার, জাস্ট লিসেন টু দিস। সো দ্য রিপোর্ট বলছে যে ফুড প্রাইস, খাদ্যদ্রব্যর প্রবৃদ্ধি নয়, মূল্য বেড়েছে 2.1%, 2.1% ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ গত বছর এই সময়ের সাথে যদি আমরা তুলনা করি, একই সময়ের সাথে একই মাসের, তাহলে আমরা দেখব 2.1% বেড়েছে। আই এম গোয়িং টু কিপ I'll try to be professional here. আমি চেষ্টা করব ওকে, এবং সত্য কথা তুলে ধরার জন্য। কারণ হচ্ছে অনেক ফিগার আপনি দেখবেন, অনেক পরিসংখ্যান, এখানে অনেক তথ্য যখন দেখবেন, দে আর ভেরি ডিফিকাল্ট ফর মি টু বিলিভ। আমার জন্য এটি বিশ্বাস করা খুব কঠিন হয়। তার কারণ হচ্ছে আপনি যখন ক্রয় করতে যাবেন, আপনি জানেন খাদ্যদ্রব্য কিন্তু 2.1% বাড়েনি। দিস ইজ আ পার্সেন্টেজ, এটি বেড়েছে বেশ কয়েক গুণ। And this is honestly, আপনি আমি সবাই সিরিয়াসলি, উই নো, লাইক ফুড প্রাইস আর আপ, এটি আপনারা জানেন। তারা বলছেন 2.1%, আমি খুবই সন্দিহান, আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দিস। দিস ইজ জাস্ট হাউ আই ফিল, অ্যান্ড আই নো, আমি যেটা ফিল করছি আপনারা একমত হবেন আমার সাথে, কারণ খাদ্যদ্রব্য এর চেয়ে আরও অনেক বেশি ঊর্ধ্বগামী, এবং আরও বেশি পয়সা আমরা খরচ করছি। যে জিনিসটি 2 টাকা সেটা এখন 4 টাকা, তো পার্সেন্টেজ হিসাবে সেটি তো 100% বেড়ে গেল, not 2.1%. So sometimes I feel I'm trying to be as professional as possible. Okay, অনেক সময় আমি ফিল করি যে এই রিডিং যে আপনাদের অ্যানালিসিসগুলো তুলে ধরি, খুবই বিরক্ত হই আমি, কারণ অনেক সময় আমার কাছে মনে হয় নাম্বারগুলো bogus. These numbers are bogus. These are made up number. But then again, I think it's very important, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকার অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট কি রিপোর্ট করছেন, what is in the report of federal government. It is important to know what they are doing, তারা কি করছেন, and what they are saying. Even though এটি fully accurate নয়, তারপরে আমাদের সবাই এটি জানা উচিত, because it helps us to prepare. So I hope you can understand. আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমি আমার পার্সপেক্টিভটা তুলে ধরার চেষ্টা করছি। সো দ্য রিপোর্ট বলছে ফুড প্রাইস বেড়েছে, খাদ্যদ্রব্য মূল্য বেড়েছে 2.1% হিসাবে। লাস্ট রিপোর্ট এটি আরও বলছে যে প্রাইস ওয়েন আপ বাই 2.2% ইয়ার ওভার ইয়ার, কিছু কিছু ক্ষেত্রে 2.1% গত বছরের তুলনায় বলছে না। বাট আই ওয়ান্ট টু পয়েন্ট আউট যে ইট ইজ আনডিনায়েবল ফ্যাক্ট, কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না এটি, যে দ্য গভর্নমেন্ট যখন অনেক কিছুর গণনা করেন, তারা অনেক পদ্ধতি চেঞ্জ করেন। দ্য গভর্নমেন্ট চেঞ্জেস দ্য মেথড, যেভাবে তারা ট্র্যাক করতেন, অনেক কিছুই পরিবর্তন করেন। আমি যখন গতবার দেখেছিলাম, তখন দেখেছিলাম যে কফির দাম বেশি, তারা কফি ক্যালকুলেশন থেকে বাদ দিয়েছেন, যাতে পরিসংখ্যান খারাপ না খাতে। ইন দ্যাট অ্যান্ড ইন হাউ দে ক্যালকুলেট ইনফ্লেশন, and that includes food price. So আপনাদের যদি সময় থাকে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন, you can look it up for us, এটি তাদের রিপোর্টে আছে, you can just look it up. Discontinued items, যে আইটেমগুলো তারা ডিসকন্টিনিউ করেছেন ইনফ্লেশন কাউন্ট করার জন্য, এবং তার একটি আমি দিতে পারি, সেটি হচ্ছে দ্য লাস্ট রিপোর্ট, গত এই রিপোর্ট না, তার আগের রিপোর্টে গ্রাউন্ড কফি, সেটির দাম ছিল যেখানে, এবার তার দাম মূল্য বেড়েছে বেশ, এবং এটির প্রতিটির একটি সিরিজ আইডি আছে, এটির একটি সিরিজ আইডি আছে, এবং সেই সিরিজ আইডিটা এই ক্ষেত্রে গ্রাউন্ড কফির ক্ষেত্রে 717213, আপনারা দেখে নিতে পারেন। ডোন্ট বিলিভ মি, প্লিজ লুক ইনটু ইট। নাও মুভিং অন টু দ্য শেল্টার, অর্থাৎ থাকার খরচ, রেন্ট। শেল্টার ইনফ্লেশন তারা বলছেন আছে এখন 5.4%, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ব্যাড। এটি অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত খারাপ অবস্থায় আছে ইন মাই ওপিনিয়ন। তার কারণ হচ্ছে, আমি এটি বলছি, তার কারণ হচ্ছে কি, ইটস নট বাজিং, এটি সরছে না, নড়ছে না, নড়াচড়া করছে না। ইট ইজ অ্যাট 5.4% রাইট নাও, অ্যান্ড আমি মনে করি ইট ইজ অ্যাকচুয়ালি 5.5%, আমার যতদূর মনে পড়ে এটি ছিল 5.5% লাস্ট
রিপোর্ট, গত রিপোর্টে। সো এটি 5.5, 5.4 উঠানামা করছে, কিন্তু এখান থেকে খুব একটি উন্নতি হচ্ছে না, খুব একটা বড় অবনতি হচ্ছে না। অ্যাজ ইউ নো, হোম প্রাইসেস আর নট ক্র্যাশিং। আপনারা সবাই এটি জানেন যে রিয়েল এস্টেট মার্কেট ইজ নট ক্র্যাশিং। দ্য প্রাইস ফর রেন্ট ইজ নট ক্র্যাশিং। এটি কমছে না, বরঞ্চ বাড়ছে। দ্য কস্ট অফ হাউজিং ইজ সিম্পলি unaffordable, এটিও আপনাদের জানা। And I just want to look at this from the perspective shelter inflation. And shelter inflation, it's still going up by 5.4% প্রতি মাসে। প্রতি রিপোর্টে বলছে শেল্টার ইনফ্লেশন উপরের দিকে যাচ্ছে, এবং এই রিপোর্ট বলছে এটি বাড়ছে ক্রমাগতভাবে 5.4% হারে, যেটি অ্যাগেন ফেডারেল রিজার্ভের যে লক্ষ্যমাত্রা আছে 2%, তার থেকে অনেক উপরে, well above the 2% target. Shelter inflation is going up faster. এটি বাসা বাড়ির খরচ অর্থাৎ রেন্ট বাড়ছে। আপনার যে মানে বেতন পান আপনি, ওয়েজেস, যে অর্থ ইনকাম করে থাকেন আপনি, সেটি যে হারে বাড়ছে তার চেয়ে অনেক দ্রুততার সাথে, অনেক দ্রুত গতিতে বাড়ছে শেল্টার রেন্ট, শেল্টার ইনফ্লেশন। সো হোম অ্যাফোর্ডেবিলিটি রাইট নাও, যেটি আপনারা জানেন, যারা দ্যাটস আ রেকর্ড লো। বাড়ি ক্রয় করার ক্ষমতা মানুষের এই মুহূর্তে সাম্প্রতিক ইতিহাস অনুসারে historically very low for both renting and buying, and it's just getting worse. এটি খারাপের দিকেই যাচ্ছে। ওকে, সো লেটস মুভ অন টু সার্ভিস ইনফ্লেশন। সেবামূলক খাতের ইনফ্লেশন কতখানি সেটি আমাদের জেনে নেওয়া উচিত। অ্যান্ড দিস ইজ দ্য হিউজ প্রবলেম। আমি প্রথম থেকে বলে আসছি, গত 6 মাস, গত 1 বছর ধরে বলে আসছি যে এটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দিস ইজ আ হিউজ প্রবলেম এরিয়া ফর দ্য ফেডারেল রিজার্ভ। সো দ্য ফেডারেল রিজার্ভ ডাজন্ট ওয়ান্ট, তা চান না মানুষ, আপনি, আমি, মানুষ, আমরা আমাদের আয় বেড়ে যাক। They don't want people to get big pay or pay raise rather. তার কারণ হচ্ছে তারা বলছেন বড় বিগ পে রেজ ইজ আ হায়ার, যদি 2% আপনার আমার ইনকাম বেড়ে যায় 2%-এর উপরে, এটি তারা পছন্দ করেন না। তার কারণ হচ্ছে ইফ দ্যাট হ্যাপেন্স, যদি তাই হয়ে থাকে, দেন ইটস গোয়িং টু পুশ দ্য ইনফ্লেশন টার্গেট অ্যাবাভ দেয়ার 2% গোল। যদি মানে আপনার আমার ইনকাম বেড়ে যায়, তাহলে তারা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন ইনফ্লেশনের 2%, সেটি তারা ধরতে পারবেন না, কারণ আপনি আমি খরচ বাড়িয়ে দিব। অবশ্যই খরচ বাড়িয়ে দিব। আপনার আমার কাছে উদ্বৃত্ত অর্থ থাকলে অবশ্যই আপনি চাবেন বাইরে গিয়ে কিছু কেনার, খরচ করার। এটি কন্ট্রোল করার দায়িত্ব তো ফেডারেল রিজার্ভ না। মাই ওপিনিয়ন, অ্যাগেন দিস ইজ জাস্ট মি, not everybody. Anyway, so services inflation, going back into the report again, I promise that I will be professional, but I just cannot keep the straight face. Okay, so the service inflation is at 5.3%. This report, that's the last report, এটি ছিল 5.3%. So, no change. There is no change. There is no progress. Okay, so those are the highlights. এই ছিল 4টি কোর কম্পোনেন্টের হাইলাইটস। আমি আমার তথ্য তুলে ধরেছি, অ্যানালিসিস আপনাদের কাছে তুলে ধরেছি, এবং দিস ওয়াজ ওয়েনসডে, গত বুধবার যেটি এসেছে। অ্যান্ড আমি চেষ্টা করেছি যে গো ইনটু দ্য ইনসাইড, গিভ ইউ দ্য ইনসাইড ইনটু ওয়াই, কেন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেটটি কমালেন না এবার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও, একটি রিপোর্ট এসেছে, সেটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে অ্যাভারেজ, যদি আমরা আরেকটি স্ক্রিনে দেখতে পাই, অন স্ক্রিন প্লিজ, ক্যান ইউ টক অ্যাবাউট উবার লিফট। এমডি রানা, আপনি জানতে চেয়েছেন, প্লিজ ক্যান ইউ টক অ্যাবাউট উবার লিফট। উবার লিফটের কোন জিনিস নিয়ে কথা বলবো সেটি যদি আপনি এখনই জানিয়ে দেন, আজ রাতে 10টায় আমি চেষ্টা করবো সেটি ইনক্লুড করে নেওয়ার আমাদের কথোপকথনে। আপনি যেটি দেখছেন, দিস ইজ average 30-year fixed mortgage interest rate. This goes back to 1985, or maybe even farther, 1970s. আমি যতদূর মনে পড়ে। Okay, so the average interest rate, যদি আমরা পরবর্তী স্ক্রিনটা দেখতে পারি, ওকে, এটি একটি ভালো খবর অনেকের জন্য হতে পারে, অ্যান্ড এটি আরও একটু ভালো হতে যাচ্ছে বলে আমি মনে করি। The average 30-year fixed mortgage interest rate কমেছে, is 7.12% today. আজকে এটি কমেছে 0.6%, কম্পেয়ার টু লাস্ট উইক, গত সপ্তাহের তুলনায়, গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহের তুলনায়। সো দ্য অ্যাভারেজ রেট ফর 15-year ফিক্সড মর্গেজ
এটিও কমেছে 6.62%, উইচ ইজ ডিক্রিজ, এটি কমেছে 0.7% কম্পেয়ার টু দ্য উইক বিফোর, তার আগের এবং তার আগের সপ্তাহ 2 সপ্তাহ আগের চেয়ে। সো আপনারা যেটি দেখছেন, দিস ইজ দ্য রেট মুভমেন্ট ইন দ্য চার্ট যেটি আপনারা দেখছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে, when will mortgage rate go down? সবচেয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট, সবচেয়ে মোহাম্মদ আনসার, ওকে, we cannot go online. We cannot go online in NYC. রানা, আপনাকে একটু ছোট্ট উত্তর দিতে পারি প্রশ্নের ব্যাপারে এবং বিস্তারিত আলাপ করবো। আপনি স্পেশালি যারা, এটি সবচেয়ে বেশি হবে যারা পার্ট টাইম কাজ করেন তাদের ক্ষেত্রে, কেন সেটি বিস্তারিত আলোচনা আমি চেষ্টা করবো রাত 10টায়। ওকে, সবচেয়ে বড় প্রশ্ন এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে রাত 10টায় আপনি থাকবেন কিন্তু রানা সাহেব। when will the mortgage rate go down? কখন যাবে মর্টগেজ রেটটা, কখন আসলে কমবে? মোস্ট হাউজিং মার্কেট এক্সপার্ট তারা অনুমান করছেন এবং প্রেডিক্ট করছেন দ্যাট রেট কমে আসবে এই বছরের শেষ নাগাদ। কোথায় থাকবে রেটটি? বিটুইন কোথাও 6% to 6.5%, 6.5%। আলটিমেটলি মোর অ্যাফোর্ডেবল মর্টগেজ উইল ডিপেন্ড অন হাউ কুইকলি দ্য ফেডারেল রিজার্ভ, সেটি তারা বলছেন যে মর্টগেজ রেট কমে আসবে 6% থেকে 6.5%, কিন্তু আলটিমেটলি এটি ডিপেন্ড করবে ফেডারেল রিজার্ভে তারা ইন্টারেস্ট রেট কোথায় নিয়ে যাবেন, কখন নিয়ে যাবেন। দ্য সেন্ট্রাল ব্যাংকস could start lowering the interest rate this fall. সেন্ট্রাল ব্যাংক যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট নাও করেন, তারপরেও বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক যেটি আছে তারা এই ফল অর্থাৎ সেপ্টেম্বরে যে সেশনটি শুরু হয় তখন থেকেই ইন্টারেস্ট রেট কমে আসবে বলে অনেকে বলছেন এবং আমারও তাই মনে হয়। বাট ইট উইল ডিপেন্ড অন হাউ দ্য ইকোনমি ফেয়ার্স, অর্থাৎ অর্থনীতি কেমন করছে সামগ্রিকভাবে ইন দ্য কামিং মান্থস, আগামী কয়েক মাসে, তার উপরেও এটি ডিপেন্ড করবে। মর্গেজ রেট ফ্লাকচুয়েট করে অর্থাৎ উঠানামা করে অনেকগুলি কারণে, কয়েকটি তুলে ধরবো। সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, হাউজিংয়ে যেটি আছে, শর্টেজ অফ হাউসেস, ইনফ্লেশন, মনিটারি পলিসি যেটি নিয়ে অনেকবার কথা বলেছি, অর্থনৈতিক পলিসি, জব ডাটা, কর্মসংস্থান রিপোর্ট যেটি আজকে প্রথম তুলে ধরলাম, গত সপ্তাহে বলেছিলাম, মার্কেট এক্সপেকটেশন অর্থাৎ স্টক মার্কেট কি আশাবাদ ব্যক্ত করছেন, তারা কি সামনে বিপর্যয় দেখতে পাচ্ছেন না খুব ভালো দিন দেখতে পাচ্ছেন, এই অনেকগুলি জিনিসের উপরে ইন্টারেস্ট রেট ডিপেন্ড করে। বায়ার্স ওন সি, বায়ার যারা আছেন, আপনার প্রসপেক্টিভ বায়ার যারা আছেন, যারা দেখছেন, আপনারা কোনো মতেই ওভারনাইট রাতারাতি ইন্টারেস্ট রেট কমে আসবে এটি হওয়ার সম্ভাবনা ভেরি আনলাইকলি। দে উইল নেভার, আপনি মনে রাখবেন আগামী বেশ এক দশকে আমরা হয়তো 2 থেকে 3% যে ইন্টারেস্ট রেট ছিল, উই উইল নট সি ইট রিটার্ন, আমরা এটি হয়তো ফেরত আসতে দেখবো না। সো লিসেন, আপনাদের জন্য আমি চেষ্টা করবো আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ কী বলেছিলেন এটি তুলে ধরার জন্য, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটি আমি চেষ্টা করব কভার আপ করার জন্য, এবং হয়তো আগামী সপ্তাহের যেই শুক্রবারে যে অনুষ্ঠানটি হবে দ্য ভিউজ, সেখানে কিছুটা হলে আমি তার কথা, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের কথা তুলে ধরার চেষ্টা করব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছে এখনকার মতো, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি। দেখা হবে সেখানে, ভালো থাকবেন, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।